তখন বিকেল ৫টা। এক ধরনের নরম ও কোমল আলোয় সেজেছে পশ্চিম আকাশ। ক্লান্ত হয়ে ম্লান হয়ে এসেছে দিনের আলো। সূর্যি নেমেছে পাটে। পাখিরা ফিরছে আপন গৃহে। পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট বড় ইফতারের দোকান। ক্রেতাদের ভিড়ে জমজমাট দোকানপাট। কোথাও কোথাও কোরআন তেলাওয়াত, গজল, ওয়াজ ভাসছে। কোথাও বা হরদমে চলছে ইফতার পার্টির আয়োজন। এসবকে পেছনে ফেলে ব্যস্ত পায়ে ছুটছে একদল ব্যস্ত পথচারী। এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়ো লেগে গেছে গৃহিণীদের। দ্রুত হাতে কাজ সারছেন ওনারা। রাতের রান্না শেষে এখন ইফতার সাজাতে লেগে পড়েছেন দুই জা। দুপুর থেকে একটানা সিতারা সিমিন এক হাতে সামাল দিচ্ছেন সব কাজ। সিরাত বসে আছে রান্নাঘর থেকে একটু দূরে। মুখটা বড্ড বেজার। ঝটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, অথচ অসুস্থতা ওনাকে বসে থাকতে বাধ্য করছে। খুব খারাপ লাগা কাজ করছে যাদের ঘর্মাক্ত মুখ দেখে। তবু উনি বলেছেন বসে বসে কিছু কাজ ওনাকে দিতে। কথা শোনা মাত্রই সিতারা খ্যাক করে বলেছে, এখানে থাকলে চুপ করে বসে থাক, নয়তো খুন্তির বাড়ি একটাও বাইরে পড়বে না। বড় জায়ের কথা শুনে ফিক করে হেসে ফেলে সিরাত, হাসে সিমিনও। সিতারা ভ্রুকুচকে যাদের দেখে বেগুনি ভাজতে আরম্ভ করেন। সিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাবুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন। এখন তা বের করে ফলমূল কেটে গুছিয়ে রাখছেন। নানান রকমের জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল। সে আবার এসব কাজ ভালোই পারে। কিন্তু এই নিয়ে ৩বার মেয়েটাকে ডাকার পরেও সাড়া শব্দ নেই। তিনি বিরক্ত হয়ে আরেকবার হাঁক ছেড়ে ডাকলেন, শীতল, এই শীতল, এবার গেলে মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। ছোট জায়ের ডাকাডাকি শুনে সিরাত জবাব দিলেন, মেয়েটা রোজা আছে, থাক না, একটু রেস্ট করুক। এত বড় ধিঙ্গি মেয়ে, ফলগুলো তো কাটতে পারে, সব কথা বলে দিতে হবে? একটা কথাও যদি শোনে। কথা শুনে সিতারা আঁচলে মুখটা মুছে শরবতের চিনি গুলাতে গুলাতে বললেন, মেয়েটার শরীর বোধহয় ভালো না, পাখির দানা খেয়ে রোজা আছে, সেদিন রক্ত দিল, থাক, ওকে এই গরমের মধ্যে আর ডাকিস না ছোট। দুই জায়ের কথা শুনে সিমিন রাগে গজরাতে গজরাতে এঁটো থালা বাসন ধুতে ধুতে বললেন, তোমাদের আদরে আদরে ও আরও বাদর হচ্ছে। ওর বয়সী সাদিকাকে দেখো, কি সুন্দর সংসার করে খাচ্ছে, অথচ এর গড়িমসি করতে করতে বছর যায়। ভালো কথা বললেও যদি শুনতো। শুনবি না তো শুনিস না। শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির খোঁচা খেতে খেতে নাকের জল চোখের জল এক হবে যখন, তখন আমার কথা মনে পড়বে। তখন রুবাব এসে জবাব দিল, যে বাড়িতে আমার বোনকে কাজ করে খেতে হবে সেই বাড়িতে বিয়েই দেব না। আমাদের রাজকুমারীকে যে যত্নে রাখতে পারবে আমরা তার হাতেই আমাদের বোনকে তুলে দেব। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা। শ্বশুরবাড়ি গেলে রাজকুমারী যতই আদরের হোক, সে আদর আর শ্বশুরবাড়িতে থাকে না। এজন্যই বলছি বোনের ভালো চাইলে কাজ শেখা। রুবাব হাসল। তারপর সিতারাকে বলল, শীতলকে শিখিয়ে পড়িয়ে নাও বড় মামি। ও ছোট মানুষ, ওকে আর কি কাজ শেখাবো? বড় হোক, একদিন সবই শিখে যাবে। তখন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামল শীতল। দুপুরে গোসল সেরে একটুখানি শুয়েছিল, কখন চোখ লেগে গেছে খেয়ালই করেনি। মায়ের ডাক শুনেছিল, তবে তখন আরামের ঘুম হারাম করে উঠে আসতে ইচ্ছে করছিল না। আরামে আরামে ঘুমিয়ে বিকেলটাও কাবার করে ফেলেছে। মেয়েটাকে এভাবে ধর্মর করে দৌড়ে নামতে দেখে সিমিন মুখ ফিরিয়ে নিলেন। এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন। তখন শীতল ওড়নায় আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে আমতা আমতা করে বলল, ডেকেছিলে আম্মু? কেন? আমরা এখানে শুয়ে আছি তো, তুইও এসে শুতি, তাই। সিমিনের কথা শুনে শীতল ভ্যাবাচাকা খেয়ে গেল। বুঝল মাকে রাগিয়ে দিয়েছে। তাই মায়ের রাগ ভাঙাতে এগিয়ে আসতেই দেখতে পেল কাটা ফলমূল এবং তার পাশেই ফালুদার কাপ। বুঝল এ কাজ তাকেই করতে হবে।
তাই সে কথা না বাড়িয়ে প্রতিটা সদস্যের জন্য ফালুদা রেডি করার কাজে লেগে পড়ল। রান্নাঘরে স্পেস কম, মায়েরা অন্য কাজকর্ম করছে দেখে সেসব সামগ্রী নিয়ে রান্নাঘরের সামনে বসল। তারপর সে বাদাম কুচি, টুটি ফুটি, চকলেট, স্প্রিকেলস, রোজ সিরাপ, স্ট্রবেরি সিরাপ, ম্যাঙ্গো বা ভ্যানিলা আইসক্রিম, হুইপড ক্রিম, কালারফুল ফলের কুচি, চকলেট সস বা ক্যারামেল সস দিয়ে মন মতো করে সাজালো। রুবাব শীতলের বাঁ পাশে বসে চুপ করে দেখছিল। সে বুঝে পায় না সাজানো গোছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন। এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজালো শীতল, কত কি যে দিল সেগুলোর নাম বলতে পারবে না শিওর। তাছাড়া যাবে তো ওই পেটেই। তাহলে এত কাহিনী করার কি আছে? সবগুলো একসাথে বড় একটা বলে নিয়ে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে দিয়ে নাড়া দিয়ে কপাকপ গিলে নিলেই তো হয়। অযথা টাইম ওয়েস্ট করার কি দরকার? মানে মেয়েটা পারেও বটে। শীতল সেগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুয়ে বের হতেই সিতারা বললেন, ও মা, ফোনটা একটু শুদ্ধকে দিয়াই তো। আচ্ছা, বাগানের দিকে গেছে দেখ। আর শোন, আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস তো। আচ্ছা ঠিক আছে। এ কথা বলে রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল। শুদ্ধর ফোনের লক খুলতে চেষ্টা করল কিন্তু হলো না। তাই বিড়বিড় করে বকতে বকতে বাগানে গেল। বাগানে কেউ নেই, তাই গেল বাড়ির পেছনের দিকের পুকুর পাড়ে। তাদের পুকুর পাড়টা শান বাঁধানো। অনেক জাতের মাছ ছাড়া বিধায় কেউ গোসল করে না। বাইরের লোক এসে মাছ মেরে দিয়ে যায়। এদিকটায় নির্জন, তাই খুব একটা আশা হয় না। তবে শুদ্ধকে মাঝে মাঝে দেখা যায়। সে এখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময়। এই যেমন এখনও দুই পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাতাসে উঠছে তার কপালের উপরে পড়ে থাকা অবাধ্য চুল। পরনে সাদা টি শার্ট, ট্রাউজার। সে পেছন থেকে চুপি চুপি এসে ভাও করার আগেই শুদ্ধ বলল, এখানে কি? ফোন দিতে এসেছি। শুদ্ধ হাত বাড়ালো। শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধর পাশাপাশি দাঁড়ালো। সে শুদ্ধর বুক বরাবর। হঠাৎ দমকা বাতাসে শীতলের চুল এলোমেলো হয়ে গেল। উড়ন্ত চুলের ঝাপটা লাগলো শুদ্ধর চোখে মুখে। ব্যাপারটা খেয়াল করে ধমক খাওয়ার আগেই শীতল চুল গুছিয়ে হাত খোপা করে নিল। সাফওয়ান চৌধুরীর রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ। উনি মাঝে মধ্যেই রাজহাঁস কিনে আনেন। কিছুদিন আগে খাবেন বলে এনেছিলেন, কিন্তু সাম্যসৃজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে আর ওঠেনি। ফলস্বরূপ রাজহাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায়। সন্ধ্যার পর দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে। শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানো হাঁস দুটোর দিকে। সে বলল, পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো কত সুখী, তাই না শুদ্ধ ভাই? ইস, আমিও যদি হাঁস হতাম। আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ। হাঁস দুটোকে আপন মনে ঘুরে বেড়াতে দেখে সত্যিই মনে হচ্ছে তারা ভীষণ সুখী। তারা পুকুরে ভাসতে ভাসতে ছোট ছোট মাছ পোকা ধরে খাচ্ছে। কখনো নিজস্ব ডাকছে, পাশাপাশি ভাসছে। টলটলে স্বচ্ছ জলে ধবধবে হাঁস দুটোকে দেখতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। হঠাৎই পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরে সঙ্গমে লিপ্ত হলো। যা ঘটল সেটা ছিল অনাকাঙ্ক্ষিত। এই দৃশ্য দেখে মুহূর্তেই ঠোঁটে হাসি এঁটে দাঁড়িয়ে থাকা শীতলের হাসি মিলিয়ে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফর্সা আদুরে গাল দুটো রাঙা হয়ে উঠল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগল। নারী হাঁসটি পালাতে গিয়েও পারল না, আটকা পড়ল পুরুষ হাঁসটির নিচে। শুদ্ধ পাশে থাকায় সে আর তাকিয়ে থাকতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। কেন জানি হাত পা ভীষণ কাঁপছে। অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারল না পাশের মানুষটার দিকে। কত শখ করেই না হাঁস হতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। একরাশ লজ্জায় এক ছুটে পালিয়ে যেতে যেতে বিড়বিড় করল, না না, আমি হাঁস হতে চাই না। ছি ছি।
একথা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই, তবে ভুলেও আর পিছু ফিরে তাকালো না। কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেত তার বিশুদ্ধ পুরুষ নিচের ঠোঁট কামড়ে ধরে হাসছে। হাসছে তার চোখ জোড়াও। কি চমৎকার সেই হাসি! সেই হাসি নিদারুণভাবে স্বচ্ছ জলে ফুটে উঠেছে। শীতল চলে গেলে বুঝতে পেরে সে হাসতে হাসতে বলল, কেবল তো শুরু লাজুক লতা, এখনই লজ্জায় ডুবলে চলবে? সর্বনাশের চিপাগলি যাওয়ার কথাও তো স্মরণে রাখতে হবে। কথা বলে সে মিটিমিটি হাসতে হাসতে পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। আর শীতল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকল। মেয়েকে দৌড়ে আসতে দেখে সিমিন কটমট করে তাকিয়ে রইলেন। সব সময় ফিঙ্গে ডানার মতো এই মেয়ে ছুটে বেড়ায়। স্থিরতা বলতে কিছু যদি থাকে এর মধ্যে, এই নিয়েও সাবধান করেছেন। সাবধান করলেই বা কি, এই মেয়ে শুধরাবে না। তবে ভেবেও নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে তাহলে তখনই আরেক ঘা বসাবেন। শীতল লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই মায়ের সামনে পড়ে থমকে দাঁড়িয়ে গেল। হাসি লুকানোর বৃথা চেষ্টা করে মুখ ভোঁতা করে মনে মনে ভাবল, কাজ করি না বলে আম্মু রেগে আছে। সমস্যা নেই, এখন কাজ করে সব তামা করে ফেলব। পরে কাজ করার উসিলায় নতুন জামার বায়না ধরব। কথা ভেবে চমৎকার করে হাসল। তারপর ছোলার বাটি হাতে তুলে নিয়ে ডাইনিং টেবিলে রাখতে গেল। কিন্তু বিধির বাম, পাপোশে পা আটকে ছোলার বাটি নিয়ে নিজেও উপুর হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কাচের বাটি ভেঙে ছোলা ছড়িয়ে গেল। শীতল মায়ের মার খাওয়ার ভয়ে তাড়াহুড়ো করে ওঠার আগেই সিমিন দ্রুত এগিয়ে এলেন। একটা কাজও করে না, কালে ভদ্রে যা করে তাতেও অঘটন ঘটিয়ে বসে। ইফতারের সময় হয়ে গেল আর এখনই অঘটনই ঘটাতে হলো। উনি রাগে দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে। পর মুহূর্তে আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেল। এদিকে সিতারা দ্রুত সিমিনকে আটকাতে গেলে খেয়াল করল শীতল কেমন যেন করছে। কিলটা এমনভাবে পিঠের উপর পড়েছে ঠিকঠাক নিঃশ্বাস নিতেও পারছে না। রুবাপা সিতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন। মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় সারাফাতার সাফওয়ান চৌধুরীও নিচে এসে বসেছেন কেবল। সায়নও পার্টি অফিস থেকে ফিরে কেবলই দরজা দিয়ে ঢুকেছে। সবাইকে রান্নাঘরের সামনে হুলস্থুল করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিচে বসে থাকার শীতল ভাঙা কাচের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা। শীতলের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। শুদ্ধকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো। সে যদি দেখে তাহলে নির্ঘাত তুলকালাম বাঁধাবে। মনে মনে একথা ভেবে সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁটে চেপে ধরল। শীতল তখনও পিঠ বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তখন সায়ন তার ঠোঁটে রক্ত মুছতে মুছতে আদুরে সুরে বলল, দেখে শুনে হাঁটবি না? ইস, কতখানি কেটে গেছে। কথা বলে ফের সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এভাবে কেউ মারে? দেখো তো ঠোঁটটা কেটে কি অবস্থা হলো। বকবা মারবা ঠিক আছে, মারেরও তো সিস্টেম থাকা লাগে। এদিকে সিমিনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। মারটা এভাবে লাগবে উনিও বুঝতে পারেননি। শীতল তখন রক্তমাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো। তার চোখ দিয়ে ঝরছে অঝোর অশ্রুধারা। অভিমানী চোখজোড়া অভিমানে টইটুম্বুর। এদিকে চেঁচামেচি শুনে সারাফাত ও সাফওয়ান চৌধুরী ছুটে এলেন। সিমিন মেরেছে শুনে সারাফাত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন। যত্ন করে রক্ত মুছে দিলেন। ভাসুরকে দেখে সিমিন মাথায় আঁচল টেনে মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছে। সিতারা এবার বকতে লাগলেন সিমিনকে। সিরাতও তাই। রুবাব সবার বকাবকি শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে।
সে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে শীতলের দিকে। সিতারার বকাবকি শুনে বুঝল মেরেছে সিমিন, তাও আবার ছোলা ফেলে দেওয়ার জন্য। সে দাঁড়ালো না, বাইকের চাবিটা পকেটে পুরে তখনই বেরিয়ে গেল। এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়াল করল না। ভাই বোনরা হাতে হাতে ইফতার টেবিলে সাজিয়ে ফেলল। শখ শীতলের ঠোঁটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দিল। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানালো। শাহাদাত চৌধুরী থমথমে মুখে বললেন, আমি এবার ছুটিতে গিয়েই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব, আর থাকতে হবে না ওখানে। আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বসে বসে দেখব, তা তো হবে না। তাই যাব, থাকবো না আমি। কত কষ্ট করে সারাদিন রোজা রেখেছিলাম, অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে রোজাটাকে দুর্বল করে দিল। থাক, কাঁদে না মা, ইফতার করে ওষুধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে। সিমিনও অজু করতে যেতে যেতে শুনল বাবা ও মেয়ের কথা, তবে চোখ তুলে তাকালেন না সেদিকে। তাকালেই চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত। তারপর সকলে একে একে ইফতার করতে বসে খেয়াল করল শুদ্ধ নেই। কল দিলেও ধরল না সে। হঠাৎ না বলে কোথায় গেল? তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল। তখন শুদ্ধ ফিরল। হাতের ইয়াবড় ব্যাগটা ওর মায়ের হাতে ধরিয়ে দিল। ভারী বড়সড় ব্যাগটা ধরে সিতারা বললেন, এতে কি আছে বাপ, এত ভারী কেন ব্যাগটা? শুদ্ধ সে কথার জবাব দিল না। শখ আর স্বর্ণকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল, বাহারি রকমের যত যা ইফতার আছে সব সরা। শখ ভাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো। তাকে সরাতে না দেখে শুদ্ধ জোরে একটা ধমক দিল। সে এত জোরে ধমক দিল যে শীতলও চমকে উঠেছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে। ভাইয়ের ধমক শুনে শখ এবার সাহস নিয়ে আমতা আমতা করে বলল, ইফতার করব না ভাইয়া? করব, তবে শুধু ছোলা দিয়ে করব। ছেলের তেড়ামিতে শারাফাত চৌধুরী এবার প্রচণ্ড বিরক্ত মুখে বললেন, এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন? বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা স্বরে বলল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারা যেতেও পারে। এই পাপ কি আর জেনে শুনে করা যায়? তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে। এ কথা বলে নিজেই সব সরাতে গেলে সিতারা এসে ছেলেকে থামালেন। শুদ্ধর হাত থেকে সেসব কেড়ে টেবিলে রেখে ছেলেকে বসালেন চেয়ারে। তারপর পাশে দাঁড়িয়ে ওর মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন, ইচ্ছে করে মারিনি, অসাবধানে লেগে গেছে। ওকে ফাইন, তাহলে রক্তাক্ত হলো কেন? মা মেয়েকে শাসন করবে না? বারণ করলাম কখন? এর আগেও ছোট আম্মু নানান কারণে মেরেছে, কিছু বলেছি কখনো? কিন্তু মারেরও একটা সিস্টেম থাকা লাগে। আমিও তো কতবার মারি, রক্তাক্ত হয় কি? এতটা রক্ত ঝরেছে কখনো? ঠিক আছে, তোর বোনকে আর কেউ মারবে না এভাবে। শান্ত হ বাপ। শুদ্ধ শান্ত হলো না, বরং পুনরায় সিমিনের উদ্দেশ্যে বলল, আমাদের বাড়িতে সাম্য, সৃজন, শীতল এরা চঞ্চল এই কথা তো কারো অজানা নয়। তারা ছোট থেকেই দুরন্ত। তার মধ্যে এখন দুজন গুরুতর অসুস্থ। তাদের অসুস্থতা আমাদের বাড়িটাকে মিইয়ে দিয়েছে। আগের মতো বাড়িতে প্রাণবন্ত ভাবটা নেই, খুনসুটির মুহূর্ত নেই। গত কয়েকটা দিন ধরে মনে প্রাণে চেয়ে যাচ্ছি কবে সব ঠিকঠাক হবে, কবে আমাদের বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু এর মধ্যেই সামান্য একটা কারণে আরেকজনকে মেরে রক্তাক্ত করলে খুব দরকার ছিল? যেভাবে মারলে এতে যদি ওর শ্বাস আটকে যেত। তুমি আরও ভালো করে জানো যে ও কাঁদতে পারে না। তাছাড়া সারাদিন রোজা আছে, কিছুদিন আগে সে রক্ত দিয়েছে। এমন তো নয় যে ইচ্ছে করে ছোলা ফেলেছে। তাহলে এভাবে মারার দরকার কী ছিল? হ্যাঁ মানছি, তোমার মেয়ে, শাসন করবে তুমি, সেই রাইট অবশ্যই তোমার আছে। কিন্তু এভাবে কেন? রক্তাক্ত হবে কেন?
সে না হয় অবুঝ, কিন্তু তুমি তো নও ছোট আম্মু। একবার তাকিয়ে দেখো, ঠোঁটটা কিভাবে কেটেছে, এখন খাবে কিভাবে? শুদ্ধর কথা শুনে সিমির মুখ ভোঁতা করে তাকিয়ে আছে মেয়ের দিকে। পাজিটা মাকে নাস্তানাবুদ হতে দেখে মিটিমিটি হাসছে। কত বড় ফাজিল, তবে হাসলে অদ্ভুত দেখাচ্ছে। ঠোঁটের একপাশ অনেকটাই ফুলে কালচে রক্ত জমে আছে, প্রচণ্ড ব্যথা হবে। তখন উনিও সুযোগ বুঝে অভিযোগ দিলেন, মারটাই চোখে দেখলি, কেন মারলাম দেখলি না? ও সপ্তাহখানিকের মধ্যে বই হাতে নিয়েছে কিনা একবার জিজ্ঞাসা কর। বাড়িতে পড়তে বসে না, কোচিংয়ে যায় না। কিয়ারাকে অবধি ডাকতে আসতে বারণ করেছে। সারাদিন খালি টই টই করে ঘোরা, গাছে ওঠা, পাখি দেখা, ফল পাকড় পাড়া এসবই করে বেড়ায়। ডাক্তার দেখিয়ে মেডিসিনগুলো যে এনে দিলি, হাত দিয়ে ছুঁয়েছে নাকি জিজ্ঞাসা কর, এখনই জিজ্ঞাসা কর। মায়ের অভিযোগ শুনে শীতলের মুখটা লটকে গেল। একটা অভিযোগও মিথ্যে নয়। সিমিন তখন আরও বললেন, এগুলো না হয় বাদই দিলাম, কিন্তু আমার মন বলছে ও আবার কোনো কাণ্ড ঘটাচ্ছে। ওই আঠাখোরের মতো আবার কাউকে। ভাসুরের সামনে সিমিনার পুরো কথা শেষ করতে পারলেন না, তার আগেই থেমে গেলেন। তবে সকলে বুঝল ওনার কথার অর্থ, তাই সকলের দৃষ্টি শীতলের দিকে। শীতল নিজেও হতবাক, হতবম্ব চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। প্রেম না করেই প্রেমের অপবাদ মানা যায় এটা? তখন সায়ন সিমিনের কথা ধরল। তোমার কেন মনে হলো প্রেম করছে? ওর রুমে ময়লা কাপড় আনতে গিয়ে দেখি ময়লার ঝুড়িতে দলামলা পাকানো এক ঝুড়ি কাগজ। এগুলো কিসের কাগজ? এত কেন? কী সব ভেবে একটা কাগজ খুলে দেখি সেখানে লেখা আছে, আমার মুডি সাইটেস। সাইটেস কী বা কে একমাত্র আল্লাহ মাবুদি জানে। মায়ের কথা শুনে শীতল মাথা নিচু করে মুখ গলার সাথে মিলিয়ে নিল। ইস, এভাবে ফাঁস হয়ে যাবে কে জানতো। কাগজগুলো পুড়িয়ে ফেললেই হতো। এখন না জানি কাগজের জন্য কত বাঁশ খেতে হয়। যদি সত্যি বাঁশ খেতে হয় তাহলে চোখ বন্ধ করে শুদ্ধর নাম বলে দেবে। মার এমনিতেও খেতে হবে, অমনিতেও খেতে হবে। সেদিন বিশুদ্ধ পুরুষ তাকে চেয়ে নিতে বলল না, আজ ধরা খেলে বড় আব্বু না বড় মাকেও বলবে, তোমাদের ছোট পুত্রের নববধূ হওয়ার টোকেনটা আমাকেই দাও বড় আব্বু। ওদিকে সায়ন আর রুবাব পারছে না হেসে গড়াগড়ি খেতে। সায়ন বসে থেকেই শুদ্ধকে পা দিয়ে খোঁচাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে কিছু একটার। এদিকে শুদ্ধ নিশ্চুপ। বাকিরাও চুপ থেকে শীতলের থেকে জবাবের অপেক্ষা করছে। সিমিনের কথা শুনে শারাফাত চৌধুরী এবার গলা খাকারি দিলেন। উনি কথা বলবেন বুঝে বাকিরা নিজেদের কৌতূহল দমিয়ে রাখলেন। এরপর উনি স্বভাবসুলভ গুরুগম্ভীর কণ্ঠে বললেন, এসব কি শুনছি মা? না মানে বড় আব্বু, তোমার মা যা বলছে তা কি সত্যি? সবাইকে এড়িয়ে গেলেও বড় আব্বুকে উপেক্ষা করতে পারে না শীতল, তাই আঙুল মোচড়াতে মোচড়াতে আমতা আমতা করে জবাব দিল, সাইটেস কোনো আঠাখোর বা রাস্তার টোকাই না বড় আব্বু। সে আমার দেখা সুপার জেন্টেলম্যান। আমি তাকে পছন্দ করি। সুযোগ পেলে বিয়ে করে বিদেশ চলে যাব। শীতলের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি এই মেয়ে? মাথা টাথা পুরাটাই গেছে নাকি? তবে শীতলের কথা শুনে শারাফাত চৌধুরী রাগলেন না, বরং ঠান্ডা স্বরে কথা চালিয়ে গেলেন, তা কে সেই জেন্টেলম্যান? কি করে? বাসা কোথায়? সাইটেস এটা তার পদবি নাকি পেশা? সাইটেস তার পদবি। আসলে সে তো তামিল মুভির হিরো। আমাদের শুদ্ধ ভাইয়ের মতোই নামকরা সায়েন্টিস্ট। দেখতে পুরাই জেন্টেলম্যান। নাম পিওর ক্যারেক্টার সাইটেস। সায়ন রুবাব ভাইও চেনে। ভাইয়া, তোমরা কিছু বলো। শীতলের কথা শুনে সায়ন আর রুবাবের হাসি ভস করে মিলিয়ে গেল। নিচ থেকে শুদ্ধকে খোঁচানোর সায়নের পাটাও থেমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলে দেখতে শুনতে ভালোই, মানাবে ওদের। এবার সাফওয়ান চৌধুরী বিস্ময় ভরা কণ্ঠে বললেন,
তোরা মুভির হিরোর কথা বলছিস? কি কাণ্ড বল দেখি। কোথায় আমি ভাবলাম সত্যি টত্যি বোধ হয়। কথা বলে তিনি হো হো করে হেসে ফেললেন। সীতারাও ফিক করে হেসে বললেন, আমিও তো সত্যিই ভেবেছি। বড় মা ও মেজ চাচ্চুর কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে সকলে বোকা বনে গিয়ে নিজেরাও হাসলেন। মেয়েটা পারেও বটে। এদিকে এতক্ষণ সায়নার রুবাব যেন শ্বাসটা আটকে রেখেছিল। ভেবেছিল আজকে বোধহয় সত্যিটা ফাঁস হয়েই যাবে। কিন্তু এই মেয়েটা আবার পোলটি খেলো। আর পোলটি খেয়ে করলোটা কি? সায়েন্টিস্টকে বানিয়ে দিল সাইটেস, আর শুদ্ধ নামের জান খেয়ে নাম দিয়ে দিল ক্যারেক্টার। যদিও পিওর বা ক্যারেক্টার মানেই শুদ্ধ। শীতল কথা শেষ করে আর চোখে শুদ্ধর দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ভ্রুকুচকে তাকিয়ে আছে বিশুদ্ধ পুরুষ। হয়তো ভাবছে তার পাশে বসে তারই নাম বদলে তাকেই সুড়সুড়ি দিচ্ছে। এর আগে শুদ্ধ অভিযোগ করেছে যে মেয়ে কারো সামনে তাকে চেয়ে নিতে পারবে না সেই মেয়েকে সে বিয়েই করবে না। এজন্য সাহেব কত রাগ দেখিয়েছিল, কথা বলা বন্ধ করে দিয়েছিল, তার রুমেও যেতে দেয়নি। আজ দেখো বলতে পারবে কি না। যদিও এটা ছোট্ট রিভেন্স, যখন ফাইনাল মোমেন্টে আসবে তখন সগৌরবে বড়ব্বুর কাছে চেয়ে নেবে। বুঝে নেবেই নেবে বিশুদ্ধ পুরুষটাকে। সে কি ভেবেছে তার করা পাগলামির পরিমাণ একটু বেশি বলে এটাও পাগলামি? না, মোটেও না। এদিকে এখনও মেয়ের বাদরামি বন্ধ হয়নি দেখে সিমিন ফুঁসে উঠলেন। কটমট করে তাকিয়ে শুদ্ধকে অভিযোগ করলেন, শুনলি শুনলি বেয়াদবটার কথা? ও কি এমনি এমনি মার খায়? শীতলের ইঙ্গিত বা কথার ধাঁচে শুদ্ধর রাগ হঠাৎ উধাও। কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। তবে সায়নার রুবাবের মুখ দেখে কেন জানি ভীষণ হাসি পেল। হাসলে মেন টার্গেট মিস হয়ে যাবে, তাই মুখটা যথেষ্ট থমথমে করে রাখল। আর সিমিন এত কিছুর পরও মেয়ের করা বাদরামি কমছে না দেখে অঝরে কাঁদতে লাগলেন। আপাতত প্রসঙ্গ পাল্টানো খুব দরকার, তাই সে থমথমে মুখে বলল, আজ থেকে বাড়ির ছোটরা যদি লাখ টাকার জিনিসও নষ্ট করে কেউ কিছুই বলবে না। বলবে না মানে বলবেই না। মারধর তো দূর, যার যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আমি দেব। তারপরও যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এইটুকু বলে ঘাড় বাঁকিয়ে শীতলের দিকে একবার তাকালো। পাজি মেয়ে কাটা ঠোঁটে এখনও হাসছে মুচকি মুচকি করে। তাকে এভাবে হাসতে দেখে শুদ্ধ ধমকে উঠল। হঠাৎ ধমকে ওঠায় শীতল চমকে উঠে বলল, হিরোকে ভালো আমি কি করব? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব বেয়াদব। কোথায় কি বলতে হয় তাও জানিস না? আশ্চর্য তো। এই তো সেদিনই কিছু বললাম না, চুপ ছিলাম বলেই কত ধমকালেন বকলেন, অথচ আজকে বলছি বলেও ধমকাচ্ছেন। এত কথা শুনতে চাইনি। আগামীকাল থেকে সকাল সন্ধ্যা 2 বেলা আমার কাছে পড়তে বসবি। কথা শুনে শীতল আঁতকে উঠল। মাকে দেওয়া বাস তার দিকে ঘুরল কিভাবে? এতক্ষণ ভালোই তো চলছিল। এর মধ্যে পড়াশোনা এন্ট্রি নিল কোন ফাঁক দিয়ে? তার উপরে শুদ্ধ ভাইয়ের কাছে নাকি পড়তে হবে। এ তো হতে দেওয়া যাবে না। শুদ্ধ ভাই তুখোর স্টুডেন্ট, তার পড়ানোর ধাঁচ কেমন হবে ধারণা আছে। এত এত পড়া দেয়, হাতের লেখা একটু খারাপ বলে অপমান করে। পড়া না পারলে কান ধরে দাঁড় করিয়ে রাখে নতুবা মারে। না, সে কিছুতেই পড়বে না। নয়তো এই লোক পূর্বের যত রাগ জমে আছে পড়ানোর নাম করে সব রাগ তুলবে। কথা ভেবে আতঙ্কিত হয়ে কিছু বলতে গেলে ঠোঁটে টান খেল। ব্যথা পেয়ে 2 হাতে ঠোঁট চেপে ধরে অস্পষ্ট সুরে বলল, না শুদ্ধ ভাই, না, তা হয় না। তাছাড়া আপনি এত বিজি মানুষ, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমার ব্যস্ততা না হয় আমিই বুঝে নেব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোরা 3 বোন একা কোথাও যাবি না। শখ স্বর্ণ কথাটা স্মরণে রাখিস। প্রয়োজনে রুবাব দিয়ে আসবে, নিয়ে আসবে। আমার কথা নড়চড় হলে এক একটাকে আমি নিজে শায়েস্তা করব।
হঠাৎ এমন কড়া নিষেধাজ্ঞা জারি করার কারণ বুঝল না কেউই, তবে মুখ ফুটে কিছু বলার সাহস করল না। সায়নের সাথে শুদ্ধর চোখাচোখি হলে সায়নের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা দিল। কি সুন্দর করে এক ঢিলে 4 পাখি মেরে দিল। সিমিনকে বাঁশ দিল, শীতলকে একা পড়ানোর ব্যবস্থা করে ফেলল, ভাইদেরকে আসিলা বাঁশ খাওয়ালো এবং এই সুযোগে শখ স্বর্ণের সেফটির কথা ভেবে স্বয়ং রুবাবের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল। শুদ্ধ যখন নিষেধাজ্ঞা জারি করেছে তখন সবাই বিনা বাক্যে মেনে নেবে, কিন্তু তার বাঘিনী কি মানবে? সে দিনের বেলা সেফটি নিয়ে চললেও রাতের বেলা মানবে না। এটা তো আরেক জাতের ঘাটতেরা। অতপর এসব কথা বাদ দিয়ে সবাই হৈ হৈ করে ইফতার করল। ভাই বোনদের পছন্দের আলুর চপ নিয়ে কাড়াকাড়ি হলো, হাসাহাসি হলো। গল্পে গল্পে একটু আগের সব রাগবাট মিটে গেল। পরের দিন সকাল থেকে সত্যি সত্যি শুদ্ধর কাছে পড়তে আসলো শীতল। ভেবেছিল কোনো বাহানা দেখিয়ে ব্যাপারটা ঘেঁটে দেবে, কিন্তু না, স্বয়ং তার জননী ঘুম থেকে টেনে তুলে তাকে পড়তে পাঠিয়েছে। সঙ্গে শুদ্ধর হাতে মোটা একটা চেলাকাঠ তুলে দিয়ে বলে গেছে, মাংস তোর হাড্ডি আমার, কখন কি পড়ালি দেখতে আসবো না, আমি শুধু রেজাল্ট দেখব। এ কথা বলে উনি বিদায় নিতেই শুদ্ধ তাকে চেলাকাঠ দেখিয়ে বলেছে, এটাকে সালাম, আজ থেকে এটাই তোর শিক্ষাগুরু। এর যা দাপট সেটা তোর সেনাবাহিনী বাপেরও নেই। এবার বই বের কর। মুখ লটকে শীতল বই বের করলে শুদ্ধ তাকে পড়িয়েছে, বারবার একটা পড়া বুঝিয়েছে। শীতল বলেছে বুঝেছে, কিন্তু সেটা যখন তাকে করতে দিয়েছে তখনই বেঁধেছে ঝামেলা, ফলে কপালে জুটল চেলাকাঠের বাড়ি। এভাবেই রোজ শুদ্ধর কাছে না চাইতেও পড়তে বসতে হলো শীতলকে। কখনো পেটে ব্যথা, কখনো মাথা ব্যথা, চোখ ব্যথা বলে কত কি অজুহাত সৃষ্টি করলেও ছাড় পায়নি। এভাবেই দিন দিন শীতলের পড়ার চাপ বাড়ল। নিত্যদিনের সাথী হলো মার ধমক। তবে শুদ্ধ যখন তাকে কিছু বোঝাতে একমনে কিছু লিখত তখন সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকত। একবার দেখত শুদ্ধর হাতে সুন্দর লেখা, আরেকবার দেখত সুন্দর মানুষটাকে। মনে মনে কত কি বলতো, মুখ টিপে হাসত। শুদ্ধ বুঝত, তবে কিছুই বলতো না। কি বলবে? শীতলকে ওর কাছাকাছি রাখার জন্যই তো পড়ার কথা বলেছিল, নয়তো রিসার্চের কাজ ছেড়ে পড়ানোর সময় কোথায় তার। আর এই কাজ করার কারণ ভালোবাসা সৃষ্টির একমাত্র ওষুধ ভালোবাসার মানুষটার খুব কাছাকাছি থাকা, একা সময় কাটানো, পড়ানোর ফাঁকে একটু গল্প করা, মারলে গাল ফুলিয়ে থাকলে একটু প্রশ্রয় দেওয়া, পড়ানোর ফাঁকে ফাঁকে দুচোখ ভরে দেখা, মন ভরে শরীরে সুবাস টেনে নেওয়া, কলম নেওয়ার ছুতোয় ছুঁয়ে দেওয়া, মাঝে মাঝে তার খিলখিল করা হাসি দেখে বুকের তোলপাড় ঝড়টা বহু কষ্টে দমানো, এগুলোই ভালো লাগার এক একটা অংশ। আর এর থেকে একটু একটু করে সৃষ্টি ভালোবাসার। দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে, সকলের কেনাকাটা এখনও বাকি। শুদ্ধর জরুরি কিছু কাজ থাকায় রুবাব, সারাফাত ও সাফন চৌধুরী মিলে একদিন ইফতারের পরে বাকিদের নিয়ে শপিংয়ে গেলেন। সবাই সবার জন্য মিলে ঝুলে মাঝরাত অবধি কেনাকাটা সারল। পরদিন বাড়ির মেয়েরা টেইলার্সের ড্রেস বানাতে দিয়ে এলো। সপ্তাহখানিক পরেই সিতারা, সিমিন টুকটাক কেনাকাটা করতে গিয়ে মেয়েদের ড্রেসও নিয়ে এলেন। যার যার ড্রেস তাকে বুঝিয়ে দিলেন। শীতল পরে দেখবে ভেবে ড্রেসটা রেখে দিয়েছিল। সারাদিন রোজা থেকে ইফতার সেরে রুমে এসে শুতেই চোখ গেল শপিং ব্যাগটার দিকে। দ্রুত উঠে আনন্দে ঝুমঝুম করে ঈদের ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতেই মনটা খারাপ হয়ে গেল। ড্রেস মন মতো না হওয়ায় কান্না পেল এবং রুমে বসে সে কাঁদতে লাগলো। আজকে ইফতার পার্টি থাকায় ফ্রেন্ডদের সাথেই ইফতার সেরেছে শুদ্ধ। ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছিল তার ল্যাবে। সেখানে কিছু কাজ সেরে রাত 10:30টার দিকে বাড়ি ফিরল। বাড়ির মেয়েরা তখন কিছু একটা নিয়ে খুব হাসাহাসি করছিল। ক্লান্ত বিধায় সেদিকে না গিয়ে সোজা রুমে চলে গেছে।
সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই ওর ফোনের রিংটোন বেজে উঠল। ডিসপ্লেতে সাফওয়ান চৌধুরীর নাম দেখে কলটা রিসিভ করল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে মুছতে শুনল, আজ সিরাতের মেডিসিন আনতে হবে, না আনলে রাতে মেডিসিন মিস হয়ে যাবে। এদিকে উনি মিটিংয়ে আটকে গেছেন, এজন্য শুদ্ধকে আনার কথা বললেন। অগত্যা শুদ্ধ পুনরায় রেডি হয়ে রুম থেকে বের হতেই শীতলের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল। এই তো কিছুক্ষণ আগেও দাঁত বের করে হাসছিল, এখন আবার কি হলো? আবার মার খেলো নাকি? এ কথা ভেবেই সে রুমের দরজায় নক করলে শীতল চোখ তুলে তাকালো। সকল আবদার মেটানোর মানুষটাকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে অসহায় কণ্ঠে বলল, শুদ্ধ ভাই, সর্বনাশ হয়ে গেছে। শীতলের করুণ আর্তনাদ শুনে শুদ্ধ ভেতরে প্রবেশ করল। গুরুতর কিছু হয়েছে ভেবে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমার ইহজীবনের হাসি খুশি সব ধুলোয় মিশে গেছে। অযথা না বকে ঝেড়ে কাশ। টেইলার্সে ঈদের ড্রেস বানাতে দিয়েছিলাম, ওই হারামজাদা সালোয়ারে ইলাস্টিক না দিয়ে বেল্ট দিয়েছে। বেল্টের সালোয়ার পরতে পারি না আমি, ঘন্টায় ঘন্টায় গিট্টু বেঁধে যায়। এর আগের সালোয়ারে খালি গিট্টু বেঁধে যাওয়ায় ওয়াশরুমে একটা কাটা কম্পাস রেখেছিলাম। যতদিন ওই সালোয়ার পরেছি ততদিন কাটা কম্পাসটাকে সাথে সাথে রাখতে হয়েছিল। তা গিট্টুর সাথে কাটা কম্পাসের কি সম্পর্ক? এ কথা শুনে শীতল ঢোক গিলে নাক টানতে টানতে জবাব দিল, কারণ কাটা কম্পাস দিয়ে গিট্টু খুলতে সুবিধা হয়। কিন্তু আমি এবার ওসব আপদ সহ্য করতে পারবো না, আমি নেবই না এই সালোয়ার। শুদ্ধ দুই আঙ্গুলে কপাল ডলে দীর্ঘশ্বাস চাপল। এজন্য মরা কান্না কাঁদতে হবে? সে শীতলের কান্নারত মুখের দিকে একবার তাকিয়ে হাতে থাকা সালোয়ারের দিকে তাকালো। তারপর ইশারা করে বলল, এটা ঠিক হবে না। আর হবে, কিন্তু আম্মু বলেছে এটাই পরতে হবে। টেইলার্সে অনেক ভিড়, পরে ঠিক করে এনে দেবে। ঠিকই তো বলেছে। মন মতো ড্রেস না পরলে ঈদ হয় নাকি? এটা যদি ঠিক না হয় এই ঈদে কোনো ড্রেসই পরবো না বলে দিলাম। তোর কি একটাই ড্রেস যে কাঁদতে বসেছিস? একটা না, সব মিলিয়ে 5টা। তবে 5টা ড্রেস কবে কখন পরবো প্ল্যান করেও ফেলেছি। এখন এটা মন মতো না হলে সব প্ল্যান ভেস্তে দিতে হবে। এ কথা বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পুনরায় কেঁদে ফেলল সে। তাকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ বলল, টেইলরকে দিলে এটার সমাধান হবে, তাই তো? ঠিক আছে, রেডি হয়ে নিচে আয়। আচ্ছা। শীতল ঘাড় কাত করে 2 হাতে চোখ মুছে রেডি হতে লাগলো। শুদ্ধ বিড়বিড় করতে করতে সিরাতের থেকে প্রেসক্রিপশনটা নিয়ে গেল পার্কিং লটে। ওর বাইকটা বের করে বাইকের উপর বসতেই শীতল শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। আজকে হিজাব পরেনি, তবে মাথায় ওড়না টানা, পরনে সাদা রঙের 3 পিস। শুদ্ধ তাকে আপাদমস্তক দেখে বসতে ইশারা করলে উঠে বসল, কাঁধে হাত রাখল। তারপর বাইক স্টার্ট করে বেরিয়ে গেল শীতলের বিরাট সমস্যার সমাধান খুঁজতে। এদিকে শুদ্ধরা যেতেই সায়ন স্বর্ণের অন্ধকার রুমের লাইটটা জ্বালালো। তারপর পুনরায় এগিয়ে এসে স্বর্ণের কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্বর্ণ সায়নের মাথায় চুল টেনে দিতে দিতে ল্যাপটপে কিছু একটা কাজ করছে। সায়নের কেন জানি সেটা পছন্দ হলো না। সে চট করে চিত হয়ে শুয়ে স্বর্ণের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বারণ করেছিলি বলেই তো দূরে ছিলাম, হঠাৎ জরুরি তলব কেন? মিস করছিলাম। আমাকে নাকি আমার স্পর্শকে? দুটোই। তাহলে বিয়ের কথা বাসায় জানাই। আপুর অনুষ্ঠানের পর এমনিতেই আমাদের পালা, তখন জানিও, আর বাধা দেব না। সায়ন কিছুক্ষণ স্বর্ণের মুখের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল। এরপর কিছু একটা ভেবে বলল, কোন খানকির বাচ্চার? স্বর্ণ সায়নের মুখ চেপে ধরে কথা থামিয়ে দিতেই দরজার ওপাশ থেকে সিমিন বন্ধ দরজায় টোকা দিয়ে বলল, স্বর্ণ, এই স্বর্ণ, ঘুমিয়েছিস মা?
ছোট মায়ের কথা শুনে সায়ন চট করে উঠে স্বর্ণের ঠোঁট দিয়ে ঠোঁট আঁকড়ে ধরল। মুহূর্তের মাঝেই জোকের মতো চুষে নিতে থাকলো স্বর্ণের ঠোঁট। স্বর্ণ শব্দ ছাড়াই নিজেকে ছাড়াতে চাইলে সায়ন যেন আরও জোরে আঁকড়ে ধরল। তার অবাধ্য হাতজোড়া স্বর্ণের কামিজের ফালিতে হাত রাখতেই স্বর্ণ তার হাত খামচে ধরল। বাধা পেয়ে সায়ন ঠোঁট ছেড়ে কানে কানে বলল, আমাকে এতদিন কাছে আসতে দিসনি। ঠিক কতটা ছটফট করেছি জানিস? পানিশমেন্ট জমা আছে। আম্মু এসেছে, কি বলে দেখি, তারপর পানিশমেন্ট যা দেবে মাথা পেতে নেব। প্রমিস? প্রমিস। কথা শুনে সায়ন স্বর্ণের অন্ধকার বেলকনিতে চলে গেল। ঠোঁটে তার ফিসলে হাসি। এদিকে স্বর্ণ অন্যায় মুখ মুছে খোলা চুল বাঁধতে বাঁধতে দরজা খুলল। ওয়াশরুমে ছিলাম, তাই দেরি হলো। এসো, রুমে এসো। তোর বাবা তোকে ফোন করছে, ধরছিস না কেন? কি বলে শোন তো মা। ফোন ভাইব্রেশন করা, ওয়াশরুমে থাকায় ভাইব্রেট শুনতে পাইনি। আচ্ছা দেখছি। কথা বলে শাহাদাত চৌধুরী কল দিতেই ডিসপ্লেতে ভেসে উঠল বাবার মুখ। সে সালাম দিল, বিনয়ীভাবে কুশল বিনিময় করল। সে বরাবরই কম কথা বলে বিধায় কি বলবে খুঁজে পেল না। তখন শাহাদাত চৌধুরী একটা বিয়ের প্রস্তাবের ব্যাপারে জানালেন। একটা ছেলেকে দেখালেন। ছেলেটা ভলিবল খেলছে। সেনাবাহিনী বিধায় শারীরিক গঠন ফিটফাট। ছেলের নাম মুস্তাকিম। চমৎকার একটা ছেলে। ডিপার্টমেন্টে তার সাহসী কাজের কথা মুখে মুখে আলোচিত। তার বাবা মেজর আনিসুল হক। তিনি স্বর্ণ আর মুস্তাকিমের বিয়ের প্রস্তাব রেখেছেন। মুস্তাকিমকে ওনার ভীষণ পছন্দ। এখন স্বর্ণ যদি পজিটিভ ইঙ্গিত দেয় তাহলেই কথা এগোবেন। স্বর্ণ বাবার কথা শুনে একবার তাকালো বেলকনির দিকে। এসব শুনেই পাগলটানা বেরিয়ে আসে। মেয়েকে চুপ থাকতে দেখে শাহাদাত চৌধুরী বললেন, নিজের পছন্দ থাকলেও জানাতে পারো মা, আমি তোমার পছন্দকেও সমান গুরুত্ব দেব। এবার বলো দেখি, আছে নাকি কেউ? স্বর্ণ বাবার মুখের দিকে একবার তাকালো, তারপর সরাসরি বলল, আছে, তবে আমার একটু সময় প্রয়োজন বাবা। কিছু জানাতে হলে সবার আগে আমি তোমাকেই জানাবো। প্রমিস। শাহাদাত চৌধুরী নীরবে শুধু হাসলেন, মৃদু মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন। মোস্তাকিমকে ভীষণ পছন্দ বিধায় হাতছাড়া করতেও নারাজ উনি। তাই বললেন, তাহলে শীতল? শীতলের নামটা উঠতেই বুদ্ধিমান স্বর্ণ ওনাকে বলল, শীতল এখনও অনেক ছোট বাবা, হাতে পায়ে বড় হলেও বড্ড অবুঝ। আমার মতে এখনই ওকে এসবের মধ্যে জড়ানোটা ঠিক হবে না। কয়েক বছর যাক, তখন না হয়। এবারও শাহাদাত চৌধুরী মেয়ের কথায় সম্মতি জানিয়ে কল কাটলেন। সিমিন মেয়েও স্বামীর কথা শুনলেও আগ বাড়িয়ে কোনো মন্তব্য করেননি। কারণ উনি জানেন স্বর্ণ বুঝদার, যার সিদ্ধান্ত নেবে জেনে বুঝেই নেবে। অন্তত আরেকটার মতো লাফাতে লাফাতে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়বে না। তারপর উনি চলে যেতেই স্বর্ণ দ্রুত দরজা আটকে ঘুরে দাঁড়াতেই সায়ন তাকে দেয়ালের সাথে চেপে ধরে হিসহিসিয়ে বলল, ছেলেটা কেমন, করবি বিয়ে? স্বর্ণ সায়নের হাতটা গলা থেকে সরিয়ে নিজেই রাগান্বিত সায়নের গলা জড়িয়ে ধরল। তারপর মুচকি হেসে বলল, আমার শাড়ি আর সায়ন কি কম যে অন্যকে বিয়ের কথা ভাবতে হবে আমার? কথা সায়নের কানে পৌঁছাতেই রাগ গলে জল হয়ে গেল। স্বর্ণকে ঠেলে দেয়ালে ঠেকিয়ে গ্রীবায় নাক ঘষতে ঘষতে বলল, শখের অনুষ্ঠান হওয়ার 1 সপ্তাহের মধ্যে তোকে আমার ঘরে তুলব। জান, বিশ্বাস কর, সত্যি অধৈর্য হয়ে গেছি। আজকাল কষ্ট হয় নিজেকে সামলে নিতে। তোকে দেখলেই অবাধ্য মন বলে তোর মাঝে ডুব দিতে। স্বর্ণ হাসল। তারপর সায়নের কপালে চুল সরিয়ে আচমকা চুমু এঁকে বসল। এদিকে সায়ন হতভম্ব। সে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই প্রথম স্বর্ণ নিজে থেকে তাকে চুমু দিল, তাও কপালে। কিন্তু এই মেয়েটা কি জানে তার কপালে দেওয়া ছোট্ট একটা চুমু তার হৃৎপিণ্ডে পৌঁছে গেছে। কাছে না আসার অভিমানে পূর্ণ উত্তপ্ত বুকটা একেবারে হিমশীতল হয়ে গেছে।